experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আপনি আপনি এখানে কেন এসেছেন? আদিল এক পা নিকটে এগোনো দিলে রাত্রি দূরে সরে গেল। আদিল আর এগোলো না, বলল, আমি জানি আপনিও আমাকে ভোলেননি। আদিল এবার এক পা নিকটে এগিয়ে রাত্রির হাতে কিছু গুজে দিল। একটি শুকনো ফুল। রাত্রি বলল, এটা কি? জবা, আপনার ফিরিয়ে দেয়া জবা ফুল। রাত্রি হাত মুঠো বন্ধ করে ফেলল। দুমড়ে মুচড়ে গেল শুকনো জবাটি। আদিল বলল, আপনি আমার বিয়েতে যাবেন তো? রাত্রি না বোধক মাথা নাড়ে। না। কেন যাবেন না? আমি আপনাকে দাওয়াত দেব, আপনার অবশ্যই যেতে হবে। রাত্রি যাবে না সত্ত্বেও আদিলকে মানাতে বলল। আচ্ছা, যাব। আদিল মৃদু হেসে বলল, না, আপনি যাবেন না। আপনার যাওয়া উচিত নয়। বলা তো যায় না, ওই মেয়েকে বিয়ে না করে যদি আপনাকে বিয়ে করে ফেলি। আচ্ছা, যাব না তাহলে। আপনার কি মনে হয় আমি সত্যি ওকে বিয়ে করব তো? আদিলের কথায় ভীষণ রকম চমকায় রাত্রি। আদিল কি বিয়েটা করবে না বলে জিদ ধরবে? রাত্রি বলল, আপনার বিয়েটা করা উচিত। আপনারও তো উচিত আমাকে ভালোবাসা। কই আপনি ভালোবাসেন? রাত্রির মাথা নুয়ে যায় সামান্য, কি বলবে বুঝতে পারে না। আদিল হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি আকাশ ভালোবাসেন রাত্রি? রাত্রিও আকাশের দিকে তাকায়। আকাশে যখন মেঘ জমে কালো হয় তখন সেই কালো রূপকে তার মনে হয় অভাবীদের দুঃখ কষ্ট, আর এই কারণে সে আকাশ ভালোবাসে না। সে উত্তর দিল, না। আদিল ভেবেছিল উত্তর হ্যাঁ হবে। উত্তর না হওয়াতে সে আশ্চর্য হয়ে বলল, না কেন? এই জন্যই তো আপনি পাষাণ। কেউ আকাশ ভালো না বেশে পারে? আমি পারি। আপনি আর কিছু বলবেন? এই সন্ধ্যায় আপনি বাইরে বের হয়েছেন কেন? আপনি আমায় নিয়ে চিন্তিত? মানুষ কখন একটা মানুষকে নিয়ে চিন্তিত বোধ করে বলুন তো? জানি না, আপনি বাড়ি যান। রাত্রি আর কিছু না বলে গেট পেরিয়ে বাড়ির ভেতর ঢুকলো। কিছু দূর গিয়ে আবারও দাঁড়ালো সে। পেছনে ফিরে তাকালো আদিল গিয়েছে কিনা দেখার জন্য। সে পিছনে ফিরে তাকাতেই আদিল বলল, পেছন ফিরে তাকাবেন না, বিপদে পড়ে যাবেন। বলেই সে গেট থেকে সরে পড়ল। রাত্রি নির্নিমেষ তাকিয়ে রইল কিছুক্ষণ শূন্য গেটে। হঠাৎ যেন তার চিন্তা হলো, আদিল যেতে পারবে একা? আজান হচ্ছে। রাত্রি আর বাইরে দাঁড়িয়ে রইল না। গেট পেরিয়ে বাড়ির ভেতর ঢুকতেই রাত্রি অপ্রত্যাশিত একটা ব্যাপার সম্মুখীন হলো। বাসার সামনে সামান্য পরিমাণ খোলা জায়গা রয়েছে, যেখানে নানা ফুল ও ভেষজ উদ্ভিদ লাগানো টবে। রয়েছে বসার জন্য একটা বেঞ্চও। সেই বেঞ্চে বসে একটা ছেলে সম্ভবত গেমস খেলছে। রাত্রি প্রথম এক পলক দেখে খেয়াল না করেই চলে যাচ্ছিল। আরও কিছুটা সামনে এগিয়ে মনে হলো, আরে এই ছেলে তো তার পরিচিত। এটা মনে হতেই থেমে গেল সে। ছেলেটার দিকে তাকিয়ে এবার ভালো করে দেখলো, না কোনো ভুল নেই, ছেলেটা আসলেই পরিচিত। রাত্রির মাথায় সব কেমন তাল গোল পাকিয়ে যেতে লাগলো। এটা কি কাকতালীয়? এই ছেলেটার বেলায় এত কাকতালীয় ঘটনা কেন ঘটে? আচ্ছা, এ কি এবারের কোনো আত্মীয় বেড়াতে এসেছে? কি একটা অবস্থা! যে বাড়িতে সে টিউশনি পড়ায় সে বাড়ির একজন আত্মীয় হতে হলো ছেলেটার। তানবিন হঠাৎ তাকালো রাত্রির দিকে। সে এতক্ষণ খেয়াল করেনি রাত্রি তাকে দেখেছে। চোখে চোখ পড়তেই হক চুকে গেল রাত্রি, তবে কেন যেন তার চোখ সরল না। তানবিনের ভাবনাহীন সরল দৃষ্টিচোরা কিয়ৎক্ষণ অর্পিত থাকলো বিস্মিত প্রশ্নবিদ্ধ মনের রাত্রির ওপর। কিছু বলতে ইচ্ছে হলো, কিন্তু সে এখন গেম থেকে বের হতে পারবে না। তার কাছে এখন গেমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেন। সে আবারও দৃষ্টি ফেরালো মোবাইল স্ক্রিনে। রাত্রি এখনও কিছু বুঝতে পারছে না, কিন্তু এটা বুঝতে পারছে সে এখানে দাঁড়িয়ে থেকে অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। আর সময় নষ্ট করা যাবে না। সে ভেতরে প্রবেশ করলো, সোজা চলে গেল তুরিনের রুমে। তুরিন তার নতুন স্টুডেন্ট, যাকে পড়ানোর জন্য তার এই বাড়িতে আসা। ভালোই মেধাবী, একটু শুকনো গড়নের, চোখে গোল ফ্রেমে চশমা পরে সে। মায়ের মতোই ভীষণ সুন্দরী। রাত্রির এই কদিনে মেয়েটাকে ভালো লেগে গেছে। পড়াতে বসে রাত্রি ভাবছিল বাইরের ওই ছেলেটা অর্থাৎ তানবিনের কথা। তুরিনের কাছে জিজ্ঞেস করা উচিত হবে কি না। হ্যাঁ,
তানবিনকে সে বাইরে বসা দেখে এসেছে, তার কথা তো জানতে চাইতেই পারে। আচ্ছা, যখন আসছিলাম তখন বাইরে একজন ছেলেকে দেখতে পেলাম, সে কে? ভাইয়ার কথা বলছেন? তোমার ভাই আছে? রাত্রি এর আগে এ কথা শোনেনি কিংবা দেখেওনি এমন কাউকে। হ্যাঁ, ওর নাম তানভীর খন্দকার। লেখাপড়া শেষ করে বেকার জীবন কাটাচ্ছে। ইচ্ছাকৃত বেকারত্ব জীবন বলতে পারেন। রাত্রি মনে মনে ভাবল, হ্যাঁ, ভাই বলে তো দুজনের নামের সঙ্গেও মিল, তুরিন, তানবিন। কিন্তু 3 দিন হলো তুরিনকে পড়াচ্ছি, এর মাঝে একদিনও তো তাকে দেখতে পাইনি। হয়তো বিকেলবেলা বাইরে থাকে। ছেলেরা তো এমন সব সময় বাইরে ঘোরাঘুরি করে সাধারণত। তবে এটা একটু অবাক করা ব্যাপার যে আমি যে বাড়িতে টিউশনি পেলাম সেটা তানবিনের বাড়ি। এমনটা কেন হতে হলো? আসলে কি সবটা কাকতালীয়? পড়ানো শেষে রাত্রি যখন বের হলো তখনও তানবিন একই জায়গায় অবস্থান করছে। রাত্রি অবাক হয়ে তাকে দেখতে দেখতে এগোচ্ছিল। এরই মাঝে তানবিন তার দিকে তাকালো। চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নিল রাত্রি, আর তখনই ডেকে উঠল তানবিন। শুনুন। রাত্রিকে দাঁড়াতে হলো। তানবিন নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। রাত্রির সম্মুখে দাঁড়িয়ে বলল, আপনি আমার বাড়িতে? কয়েকদিন আমাদের দেখা হয়নি বলে একদম বাড়ি পর্যন্ত চলে এসেছেন। ওয়াও, ইন্টারেস্টিং। রাত্রি বলল, আসলে ব্যাপারটা তেমন নয়। আমি জানতাম না এটা আপনার বাড়ি। আমি আপনার বোন তুরিনকে পড়াই। আপনার মাই আমাকে টিউশনিতে রেখেছেন। তানবিন ঠোঁট বাঁকিয়ে হাসলো। তার এই হাসিটুকু অদ্ভুত সুন্দর দেখায়, যে সৌন্দর্য রাত্রির চোখও এড়ায় না। তানবিন বলল, মা রেখেছে নাকি মায়ের ছেলের জন্য আপনি নিজে এসেছেন? রাত্রি ভীষণ অপ্রস্তুত বোধ করলো। বলল, আশ্চর্য, মায়ের ছেলের জন্য কেন আসতে যাব? আপনাকে কি আমি চিনি? আমার নাম কি? তানবিন খন্দকার। তাহলে আমাকে চেনেন না কিভাবে? রাত্রির মনে হলো এই ছেলের মাঝে মানুষকে কথার প্যাচে ফেলে অপ্রস্তুত করে তোলার ক্ষমতা আছে। তানবিন বলল, যাই হোক, এসে যখন পড়েছ আমার ঘরে তখন তোমাকে ধরে রাখার দায়িত্ব আমার। আকস্মাৎ তানবিনের আপনি থেকে তুমি সম্বোধনে চমকে যায় রাত্রি। সে ভীষণ বিপদ অনুভব করে। এক বিপদ কাটিয়ে উঠতে না উঠতে আরেক বিপদের সম্মুখীন হলো কিসে? সে আর দাঁড়ায় না। তানবিনের ঠোঁটে হাসি। তুরিনের জন্য যখন নতুন টিচার রাখার কথা হচ্ছিল তখন সেই মাকে রাত্রির কথা বলেছিল। রাত্রি সুনামও করেছিল। আর ঠিক এই রাত্রি আজ এখানে। অবশ্য এমন সে করতো না যদি না রাত্রি টিউশনি হারিয়ে ভেঙে পড়তো। সে চাচ্ছিল না রাত্রি তাকে এ বাড়িতে আসা মাত্রই দেখুক, তাই কদিনের জন্য সে বন্ধুদের সাথে দূরে ঘুরতে গিয়েছিল। তানবিন পাশে তাকিয়ে দেখল তুরিন এসে দাঁড়িয়েছে। ও গেটের দিকে তাকিয়ে থেকে বলল, কতটুকু ভালোবাসো ভাইয়া? যতটুকু যায় বাসা। কতটুকু যায়? যতটুকু সে চায়। যদি না চায়? তানবিন বোনের দিকে তাকালো, বলল, চাইবে। এত আত্মবিশ্বাস? ভালোবাসায় আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। এমন মনে করতে হবে আমি যাকে ভালোবাসি সেও অবশ্যই আমাকে ভালোবাসে। তাহলে কি হবে? অর্জন করা সহজ হবে। আমি তাকে অর্জন করতে চাই। তুরিন মজা করে বলল, মাকে বলি? মা জানে? তুরিন চমকে যায়, বলে, মাকে বলেও দিয়েছ? এত নির্লজ্জ তুমি? তানবিন হাসলো। হঠাৎ বলল, আচ্ছা, আমি একজন সন্ত্রাসী হলে কেমন হতো? খুব বাজে হতো, বাড়ি থেকে বের করে দিতাম। তুরিন ঘরের দিকে পা বাড়ায়। তানবিন পেছন থেকে ডেকে বলল, তোর জন্য একটা সন্ত্রাসী বর খুঁজবো, বিয়ে করবি? তুরিন কানেই তুলল না যেন তানবিনের কথা। তানবিন বেলি ফুলের টবের কাছে বসে বলল, তোমাদের স্থানান্তর করার সময় এসে গেছে। সকালে খেতে বসে শ্রাবণী সম্পূর্ণ খেতে পারল না। যতটুকু ভাত তাকে দেওয়া হয়েছিল তা থেকে অর্ধেকটা খেলো। ভাতের সঙ্গে ছিল ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স এমনিতেও তার পছন্দের নয়। সে হাত ধুয়ে উঠে গেল। বসার ঘর পেরিয়ে রুমে ঢুকতে গেলেই দরজা করাঘাতের শব্দ শোনা গেল। দরজা খুলল শ্রাবণী। মাথায় ক্যাপ পরা একজন লোক বললেন, আপনাদের পার্সেল। এই ঘরে এর আগে কখনো কোনো পার্সেল আসেনি, তাই লোকটার কথা মানতে একটু অসুবিধা হলো শ্রাবণীর। সে বলল, আমার মনে হয় আপনি পাশের বিল্ডিংয়ের পার্সেল ভুলে এখানে নিয়ে এসেছেন। আমরা কিছু অর্ডার করিনি। এটা চামেলি ভিলা না? জি। দ্বিতীয় তলা? হ্যাঁ। রাত্রি নামের কেউ এখানে থাকে? জি থাকে।
তাহলে আমি ঠিক জায়গাতে এসেছি। লোকটা পার্সেলের বক্সটা শ্রাবণীর হাতে দিয়ে চলে গেল। শ্রাবণীর সন্দেহ হলো লোকটাকে আসলে ডেলিভারি বয়, কোনো সিগনেচার নিল না কেন। শ্রাবণী বক্সটা রুমে নিয়ে এলো। রাত্রি প্রশ্ন করলো, কে এসেছিল? ডেলিভারি বয় এটা দিয়ে গেছে, তোমার কাছে এসেছে। রাত্রি অবাক হয়, তার কাছে পার্সেল আসার কথা নয়, সে তো আর কিছু অর্ডার করেনি, নাকি কেউ তার নামে পাঠিয়েছে। আদিল। সে বক্সটা খুলল। বেলি ফুলে সম্পূর্ণ বক্স ভর্তি, সুবাস ছড়াচ্ছে। শ্রাবণী বলল, আপু, এটা কি দুলাভাই পাঠিয়েছে? কি বলিস? এমন কেউ নেই। কি যেন ভাবতে ভাবতে উত্তর দিল রাত্রি। আদিল এসব কী শুরু করেছে? এটা ঘরের অন্য কারো হাতে পড়লে কি হতো? ছেলেটার কিছুদিন পর অন্যত্র বিয়ে হবে, অথচ এখানে ফুল পাঠাচ্ছে। শ্রাবণী বক্সের ভেতর থেকে ফুল তুলতে গিয়ে তার হাতে কিছু লাগলো। ফুলের ভেতর থেকে সে তুললে একটা লকের চেইন দেখা গেল। এটা দেখে দুজনের চোখে চড়ক গাছ। শ্রাবণী রাত্রির হাত থেকে বক্সটা নিয়ে বলল, দেখি এর ভিতর আরও কিছু আছে কি না। সে ফুলগুলো বিছানায় ঢাললো। হ্যাঁ, আরও একটা জিনিস পাওয়া গেল, ভাঁজ করা কাগজ। শ্রাবণী রাত্রির দিকে তাকিয়ে বলল, আপু, লাভ লেটার মনে হয়। শ্রাবণীকে ভীষণ উচ্ছ্বাসিত দেখাচ্ছে। সে কাগজটা রাত্রিকে দিয়ে বলল, তুমি পড়ো, ব্যক্তিগত জিনিস। রাত্রি ভাঁজ খুলল। সেখানে লেখা, আমায় একটা আকাশ দিও, শেষ বিকেলের আলো দিও, বর্ষার প্রথম বৃষ্টি দিও, প্রেয়সী আমায় একটু ভালো থাকার ভালোবাসাও দিও। এটা কি আদিলের হাতে লেখা? সে আদিলের বাংলা হাতে লেখা দেখেনি, তানভীরের হাতে লেখা দেখেছে। তানভীর এর আগে তাকে একবার চিরকুট দিয়েছিল। তানভীরের হাতে লেখা এর থেকে অনেক সুন্দর। রাত্রি নিশ্চিত হলো, অবশ্যই এটা আদিলেরই দেওয়া হবে। শ্রাবণী জানতে চাইল, ভাইয়ার নাম কি? রাত্রি বিরক্ত হলো। সেই থেকে শ্রাবণী কী ভাবছে আর কি বলছে। রাত্রি রাগ বিরক্তির মিশ্র প্রতিক্রিয়ায় উত্তর দিল, মিস্টার পাগল। শ্রাবণীর চোখ ছোট ছোট হয়। তার নাম পাগল? এমন নাম কেউ রাখে? কেন তার এই নাম? এসে কি পাগলামি করে? এমন সব প্রশ্নে রাত্রি আরও বিরক্ত বোধ করে। সে প্রশ্নসমূহের উত্তর না দিয়ে বলল, কাউকে এসবের কথা বলবে না, হ্যাঁ? রান্নাঘর থেকে ডাক এলো। সকলের খাওয়া শেষ হয়েছে, তাই রাত্রিকে ডাকছেন প্রিয়রা। রাত্রি বিছানা থেকে সব ফুল তুলে বক্সে ভরে রাখলো। চেইন এবং কাগজটাও তার ভেতর রেখে রুম থেকে বেরিয়ে গেল সে। শ্রাবণী বক্সের ভেতর থেকে কাগজটা বের করে দেখল, ওমা, এই বক্স প্রেরণকারী কবি নাকি? এটা কি কবিতা? ভালোই হবে একজন কবি দুলাভাই থাকলে। শ্রাবণীর কেন যেন খুশি খুশি লাগছে। এই বক্স আর চিরকুট যদি সত্যি আপুকে কেউ দিয়ে থাকে, তার মানে আবার বিয়েটা এবার হতে চলেছে। শ্রাবণী খুশি খুশি মনে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। রাত্রিকে খাওয়ার মাঝপথে রুমে ছুটে আসতে হলো কলের শব্দে। পারভিন কল দিয়েছেন। রাত্রি সামান্য অবাক হলো, তিনি কেন কল দিয়েছেন। একটু দ্বিধাবোধ নিয়ে কল রিসিভ করলো রাত্রি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। রাত্রি, তুমি কি একবার আমাদের বাড়িতে আসতে পারবে? পারভিনের কণ্ঠে উৎকণ্ঠা। রাত্রির এবার চিন্তা হলো, হঠাৎ তাকে এভাবে কেন ডেকেছেন পারভিন। সে চিন্তিত গলায় বলল, কি হয়েছে আন্টি? কোনো... পারভিনের কথা শেষ করতে দেন না, বলেন, প্লিজ একবার তুমি এসো। আসবে তুমি? আচ্ছা, যাব আমি। ধন্যবাদ তোমাকে। যেন অনুরোধ করছেন। পারভিন কল কেটে দিলেন। রাত্রি ব্যাপারটা বুঝতে পারছে না, হঠাৎ কি হলো, তাকে এরকম ডাকা হচ্ছে কেন। রাত্রির চিন্তা আরও সমুজ্জ্বল হয়ে উঠল। তার চোখের তারায় স্পষ্ট ভয়। আদিল কোনো অঘটন ঘটায়নি তো? রাত্রি কলিং বেল চাপলো। তার মস্তিষ্কে চিন্তা নিগুড়ো। হাতে সকালের আসা পার্সেল, এটা সে দিয়ে যাবে আদিলকে। কিছু সময় অপেক্ষা করার পর দরজা খুললেন পারভিন। রাত্রি সালাম দিল। পারভিন সালামের উত্তর দিয়ে বললেন, আদিলের ঘরে যাও। রাত্রি চমকে তাকালো। পারভিন তাকে এভাবে আদিলের ঘরে যাওয়ার অনুমতি দিচ্ছেন? কি হয়েছে আদিলের? রাত্রি উৎকণ্ঠা হয়ে জানতে চাইল। কি হয়েছে ওনার? ভীষণ অসুস্থ, তোমাকে দেখবে বলে পাগলামি শুরু করেছিল। আমি দুঃখিত তোমাকে ওর জন্য ডাকার জন্য। না, সমস্যা নেই। ইতস্তত করে বলল রাত্রি। একবার ওকে দেখে এসো। রাত্রির ভীষণ জড়তা নিয়ে আদিলের রুমে গেল। আদিল শুয়ে আছে, চোখ বোঝা,
ঘুমাচ্ছে? রাত্রি 2 মিনিটের মতো দাঁড়িয়ে চলে আসা দিলেই আদিল বলল। ঘুমাচ্ছি না। রাত্রি থামলো, ফিরে তাকিয়ে বলল। আপনি কেমন আছেন? ভালো কি রেখেছেন? কি করে ভালো থাকি? রাত্রি কিছু বলল না। আদিলের কণ্ঠস্বর ক্ষীণ শোনাচ্ছে। আসলেই সে ভীষণ অসুস্থ। অসুস্থতার ছাপ পড়ে গেছে চেহারায়। আদিল বলল। এমনিতেই আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অত দূরে দাঁড়িয়ে থেকে আপনি আবার শ্বাসকষ্ট আরও বাড়িয়ে দিচ্ছেন। কাছে আসুন। আদিল রাত্রিকে নিজের পাশে গিয়ে দাঁড়াতে বলল। রাত্রি গেল। আদিল মৃদু হাসলো যেন। তার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে নামে। তা দেখে বিব্রত বোধ করলো রাত্রি। আদিল চোখ বন্ধ অবস্থায় হঠাৎ রাত্রির এক হাত নিয়ে নিজের কপালে রাখলো। ঘাবড়ে গেল রাত্রি। মনে হচ্ছে হাতে যেন আগুনের শাঁকা লাগছে। আদিল বলল। আপনি হেলা করেন, আমি পুড়ে যাই। আপনি ভালোবাসেন, আমি নিভে যাই। কিন্তু আমি কেবল পুড়ছি কারণ আপনি ভালোবাসছেন না আমায়। আদিল চোখ মেলে। তার চোখে কাতরতা, অব্যক্ত যন্ত্রণা। ওই দৃষ্টির সম্মুখে যেন রাত্রির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে হাত সরিয়ে নিয়ে বলল। আমি যাচ্ছি। আদিল বলল। জানি চলে যাবেন আপনি, কিন্তু মিছিমিছি থেকে যাওয়ার গল্প তো শোনাতে পারেন। আপনার জন্যই যে হৃদয়ের সব অনুভূতি। আপনার মনেও দুঃসাহস করে অনুভূতি খুঁজতে তো পারি। হোক না একটা বৃথা অনুসন্ধান। পৃথিবীর তো কোনো ক্ষতি হবে না তাতে। রাত্রি আদিলের কথার প্রত্যুত্তরে কিছু না বলে বলল। দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনি। রাত্রি দরজার দিকে এগোনো দিয়ে খেয়াল করলো আদিলের দেয়া বক্সটা সম্পর্কে কিছু বলা হয়নি। সে বক্সটা আদিলকে দেখিয়ে বলল। এটা কেন পাঠিয়েছেন আমার বাড়িতে? কি ওটা? না জানার মতো করে বলল আদিল। এরকম করে বলল নাকি সত্যিই জানে না। আদিলের টেবিলের দিকে চোখ গেল রাত্রির। ওখানে কিছু বই খাতা দেখা যাচ্ছে। আদিলের ঘরেও এরকম করে বই খাতা থাকতে পারে সে ভাবেনি। নিশ্চয়ই আদিল ওতে হাত দেয়নি বহুদিন। ওখানে নিশ্চয়ই আদিলের বাংলা হাতে লেখা পাওয়া যাবে। রাত্রি সেদিকে এগিয়ে গেল। একটা জার্নালের মতো বস্তু টেবিলে পাওয়া গেল। সেটা খুলেই আদিলের বাংলা হাতের লেখাটাও পাওয়া গেল। না, মিল পাওয়া যাচ্ছে না। বক্সে থাকা কাগজের লেখার চেয়ে আদিলের হাতের লেখা সুন্দর। তবে কি এটা আদিল দেয়নি? কি করছেন আপনি? আদিলের কণ্ঠে বিস্ময় স্পষ্ট। রাত্রি তার দিকে ফিরে তাকিয়ে বলল। আপনি আমার বাড়িতে কিছু পাঠাননি? কি পাঠাবো? আদিল সত্যি এটা পাঠিয়ে থাকলে হয়তো এতক্ষণে তা বলতো। সে তো ভীষণ অকপটে কথা বলারই মানুষ। তবে কি আসলেই এটা সে পাঠায়নি? তবে কি তার ধারণায় ভুল হলো? দ্বিধায় পড়ল সে। রুম থেকে বের হওয়া দিলেই আদিল বলল। আর কিছুক্ষণ থাকলে হতো না? না। তবুও ধন্যবাদ। আমি এখন সুস্থ। শরীর সুস্থ না হলেও মন সুস্থ। এই কথার বিপরীতে বলার কিছু নেই রাত্রির। তাই সে আদিলের রুম থেকে কিছু না বলেই বেরিয়ে এলো। পারভিন বসেছিলেন, রাত্রিকে দেখেই উঠে দাঁড়ালেন। রাত্রি বলল। চিন্তা করবেন না, নিশ্চয়ই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি যাচ্ছি আন্টি। চা কফি কিছু খাবে না? না, সময় নেই। ভালো থাকবেন। রাত্রি মিথ্যা বলল। তার কাছে অঢেল সময় এখন, কিন্তু এই পুরো ঘরটা তার কাছে নিষিদ্ধ পুরীর ন্যায় ঠেকেছে। সে একবার আদিলের ঘরের খোলা দরজার দিকে তাকিয়ে চলে এলো। সে জানালেও না সে উঠান পেরিয়ে যাওয়ার সময় একজন অসুস্থ মানুষ নিজের অসুস্থতার সঙ্গে যুদ্ধ করেই বারান্দায় এসে তাকে দেখছিল। অসুস্থ মানুষটি জানে না আবার কবে সে দেখতে পাবে ওই দুর্লভ মানবীকে। অয়ন ভার্সিটিতে যাচ্ছিল, পথে কেউ ডাকলো তাকে। তাকে দেখলো রশনি। মেয়েটার সঙ্গে তার বেশ কিছুদিন দেখা হয়নি। পায়ের ওই অবস্থার জন্য বোধহয় এতদিন ঘরের বাহিরে হয়নি সে। রশনির পরনে কলেজ ড্রেস। সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে নাকি সেকেন্ড ইয়ারে পড়ে জানা নেই অয়নের। মেয়েটা দোকানের সামনে থেকে ডাকছিল। অয়ন দাঁড়াতেই প্রায় দৌড়ে সামনে এসে হাজির হলো। তার মাথার ওপর একটা ছাতা। বলল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাইরে কি অবস্থা? ভালো। আমি এখন হাঁটতে পারি, দৌড়াতে পারি। দেখলেন না দৌড়ে এলাম। রশনি হাসলো, জানতে চাইলো কোথায় যাচ্ছেন? সেইটা আপনার না জানলেও চলবে। এতক্ষণ অবধি অয়নকে একজন কোনো ভালো ভদ্র ছেলে মনে হচ্ছিল, কিন্তু এই জবাবের পর রশনির মনে পড়ল সে যার সঙ্গে কথা বলছে সে একজন বেয়াদব।